আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আজকের আলোচনাটা একটু ভিন্ন, একটু সিরিয়াস। কারণ আমরা এমন একটা সময়ে দাঁড়িয়েছি, যেখানে প্রতিটি মুহূর্তেই আমাদের চারপাশের সমীকরণ কিন্তু বদলে যাচ্ছে। আপনারা অনেকেই হয়তো খবরটা শুনেছেন, কিন্তু এর গভীরতা কতটুকু তা নিয়ে আমাদের অনেকেরই স্পষ্ট ধারণা নেই। তাই ভাবলাম আজ একটু খোলাখুলিভাবে, একদম সহজ ভাষায় এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। আপনারা ইতিমধ্যে দেখেছেন ভারত সরকার তাদের দূতাবাসে কর্মরত কর্মীদের পরিবারের সদস্যদের মাত্র ৭২ ঘন্টার নোটিশে বাংলাদেশ থেকে সরে নেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ৭২ ঘন্টা শেষ হওয়ার অনেক আগেই মাত্র ১২ ঘন্টার মধ্যে বিশেষ বিমান পাঠিয়ে তাদের সবাইকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে। কূটনৈতিক ভাষায় একে বলা হয় নন কমব্যাটেন্ট ইভাকুয়েশন অপারেশন বা এনইও। এটা কোনো সাধারণ ঘটনা নয়। সাধারণত যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে বা বড় কোনো গৃহযুদ্ধের আশঙ্কা দেখা দিলে রাষ্ট্রগুলো এমন পদক্ষেপ নেয়। তাহলে কি আমরা ধরে নেব যে যুদ্ধের দামামা বেজে গেছে? দেখুন, ভারত কেন এত তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নিল? তার পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথমত, নিরাপত্তা। তারা মনে করছে বাংলাদেশে তাদের মিশনের উপর বড় কোনো হামলার আশঙ্কা আছে, অথবা সীমান্তের ওপার থেকে কোনো হাঙ্গামা হতে পারে। দ্বিতীয়ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে ব্যাপক উদ্বেগ। দেখুন, আপনারা জানেন ভারতের মানচিত্রের দিকে তাকালে অবশ্যই দেখবেন উত্তর পূর্ব ভারতের ৭টি রাজ্য বা সেভেন সিস্টার্সকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে রেখেছে সরু একফালি জমি, যাকে বলে চিকেন নেক। ভারত দীর্ঘদিন ধরেই সন্দেহ করছে যে এই জায়গাটির উপর নজরদারির চেষ্টা চলছে। বিশেষ করে সম্প্রতি ঢাকার চীনা রাষ্ট্রদূতের ওই অঞ্চলের কাছাকাছি পরিদর্শনকে ভারত তাদের নিরাপত্তার জন্য রেড লাইন বা লাল দাগ অতিক্রম করা হিসাবে দেখছে। এখানেই হচ্ছে মূল পয়েন্ট। ভারত মনে করে যদি কোনোভাবে চীন বাংলাদেশের মাধ্যমে এই করিডোরের উপর নজরদারি বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তবে যুদ্ধের সময় ভারত তার উত্তর পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকেও তারা এই দৃষ্টিকোণ থেকে বিচার করছে। আর এই কারণেই ভারত হয়তো আর চুপ থাকতে চাইছে না। তারা মনে করছে এখনই যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তবে ভবিষ্যতে তাদের অস্তিত্বের সংকট তৈরি হতে পারে। এখন প্রশ্ন হলো, আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচন বা গণভোট হওয়ার কথা, সেটা নিয়ে ভারতের ভাবনা কি? ভারতের হয়তো এমন কোনো গোয়েন্দা রিপোর্ট এসেছে যে এই নির্বাচনে বড় ধরনের কারচুপি হতে যাচ্ছে। অসংখ্য ব্যালট পেপার নাকি আগেই ছাপা হয়ে গেছে এবং সেগুলো নির্দিষ্ট কিছু গোষ্ঠীর কাছে পৌঁছে গেছে। যদিও বাংলাদেশ সরকার এই অভিযোগ নাকচ করেছে এবং বলেছে এগুলো স্রেফ গুজব। তবে ভারতের অ্যাক্টিভিস্টরা বলছেন এই কাজ করা হয়েছে যাতে করে সেই গোষ্ঠী নিজেদের মতো করে ফলাফল তৈরি করতে পারে। এখানে ভারত আশঙ্কা করছে এই নির্বাচনের মাধ্যমে যদি জামাত বা তাদের মতো কোনো শক্তি ক্ষমতায় আসে, যারা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তবে ভারত সেটা কিছুতেই মেনে নেবে না। আর মেনে না নেয়ার মানেই হলো সংঘাত। দেখুন, গত ১.৫ বছর ধরে ভারত নানাভাবে কিন্তু চেষ্টা করছে বাংলাদেশকে চাপে রাখার জন্য। অর্থনৈতিক অবরোধ, ট্রান্সশিপমেন্ট বাতিল, সীমান্তে কড়াকড়ি সবই কিন্তু করা হয়েছে। কিন্তু তাতে খুব একটা ফল হয়নি। আন্তর্জাতিক মহলও অনেকটা নীরব দর্শকের ভূমিকা কিন্তু এখানে পালন করেছে। তাই এখন ভারতের সামনে পথ খুব সীমিত। বিশ্লেষকরা বলছেন ভারত হয়তো সরাসরি যুদ্ধেও জড়িয়ে পড়তে পারে,
অথবা বাংলাদেশে একটি গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে, যেখানে তারা একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সমর্থন দিয়ে নিজের স্বার্থ যেভাবেই হোক হাসিল করবে। যুদ্ধের ধরনটা আসলে কেমন হতে পারে? এটা হতে পারে সীমিত আকারের সংঘাত, যেমন সীমান্তে বিএসএফ এবং বিজিবির মধ্যে সংঘর্ষ। হতে পারে হাইব্রিড ওয়ারফেয়ার বা সাইবার হামলা, যা বাংলাদেশের অর্থনীতিকে পুরোপুরিভাবে ধসিয়ে দেওয়ার সম্ভাবনা রাখে। অথবা হতে পারে সরাসরি হস্তক্ষেপ, যেমন রংপুর অঞ্চল দখল করে একটি বাফার জোন তৈরি করা, যাতে চিকেন নেক নিরাপদ থাকে। আবার চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দেওয়ার মতো কথাও কিন্তু শোনা যাচ্ছে। এসব কিছুই এখন সম্ভাবনার খাতায়, কিন্তু কোনোটি আবার উড়িয়ে দেওয়াও যায় না। এখন আন্তর্জাতিক মহলের আসলে প্রতিক্রিয়া কি? জাতিসংঘ ইতিমধ্যে কিন্তু গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে ভারতের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। তারা সব পক্ষকে সংযত থাকার কিন্তু আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে তারা পরিস্থিতির উপর বর্তমান সময়ে বিশেষ নজর রাখছে। ট্রাম্প প্রশাসন একদিকে বলছে তারা বাংলাদেশে উগ্রপন্থীর বিস্তার চায় না, আবার অন্যদিকে তারা নির্বাচনে কোনো বাহ্যিক হস্তক্ষেপেরও বিপক্ষে। আমেরিকার এই দ্বিমুখী নীতি আসলে নতুন কিছু নয়। তারা মুখে এক কথা বলে আর কাজে আরেকটা করে। ইউনুস সরকার যে সাহস পাচ্ছে, তার পেছনে হয়তো আমেরিকার এই অস্পষ্ট অবস্থানেরও একটা বড় ভূমিকা আছে। দেখুন, চীন কিন্তু বসে নেই। তারা প্রকাশ্যে বর্তমান সরকারকে সমর্থন জানিয়েছে। তিস্তা প্রকল্প এবং লালমনিরহাট বিমানবন্দরের আধুনিকায়নে তাদের আগ্রহ ভারতকে আরো বেশি শঙ্কিত করে তুলেছে। ভারত মনে করছে চীন এই সুযোগে ভারতের সীমান্তে তাদের প্রভাব বিস্তার করতে চাইছে। আর মূলত এখানেই ভারতের সবচেয়ে বড় ভয়। তাই ভারত এখন আর কারো মুখের দিকে তাকিয়ে নেই। তারা রাশিয়ার সাথে যোগাযোগ রেখেছে। পুতিনের সাথে মোদির নিয়মিত যোগাযোগ রয়েছে এবং রাশিয়া ভারতের যে কোনো পদক্ষেপে সমর্থন দেবে বলেও কিন্তু আশ্বাস দিয়েছে। এমনটি দাবি করছে ভারতীয় গণমাধ্যম সমূহ। যুদ্ধের সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞদের মতামত হলো, এতদিন ভারত ও বাংলাদেশের মধ্যে যে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার চলছিল, তা এখন শেষ হওয়ার পথে। এখন সময় এসেছে হট ওয়ার বা প্রত্যক্ষ সংঘাতে। ভারতীয় সেনাবাহিনী তাদের উত্তর পূর্ব সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ভারত যদি নিশ্চিত হয়ে যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না এবং চীনের উপস্থিতি তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, তবে তারা সামরিক অভিযানের পথ কিন্তু বেছে নিতে পারে। মাত্র 12 ঘন্টার মধ্যে পরিবারদের সরিয়ে নেয়া এটাই প্রমাণ করে যে দিল্লির কাছে এমন কোনো গোয়েন্দা তথ্য আছে যা অত্যন্ত ভয়াবহ। এটা কেবল নির্বাচন কেন্দ্রিক অস্থিরতা নয়, এর গভীরে লুকিয়ে আছে বড় কোনো আঞ্চলিক ভূ রাজনৈতিক বড় লড়াই। আগামী কয়েকদিন বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য অত্যন্ত সংকটময়। 12ই ফেব্রুয়ারির নির্বাচন আদৌ হবে কিনা বা হলেও তার পরিণতি কি হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আর যদি যুদ্ধ শুরু হয়, তবে তা খুব দ্রুত শুরু হবে এবং শেষ হতেও হয়তো খুব একটা বেশি সময় কিন্তু এখানে লাগবে না। দেখুন, যুদ্ধ কোনো দেশের জন্যই সুখকর নয়। বিশেষ করে বর্তমান অর্থনৈতিক সংকটের সময়ে যুদ্ধ মানেই সাধারণ মানুষের দুর্ভোগ। কিন্তু যখন জাতীয় নিরাপত্তা বা অস্তিত্বের প্রশ্ন আসে, তখন রাষ্ট্রগুলো অনেক কঠিন সিদ্ধান্ত নিতে কিন্তু বাধ্য হয়। ভারতের এই তড়িঘড়ি পদক্ষেপ প্রমাণ করে যে পর্দার আড়ালে এমন অনেক কিছু ঘটছে যা আমাদের সাধারণ মানুষের নাগালের বাইরে। তবে এই যুদ্ধের হিসাবগুলো কিন্তু এখনো বাস্তবিক রূপে আসেনি। হয়তো যুদ্ধের বা কোনো সার্জিক্যাল স্ট্রাইক নাও হতে পারে, কিন্তু যেটা সব থেকে বেশি ঘটার সম্ভাবনা আছে সেটা হলো গৃহযুদ্ধের সম্ভাবনা বা নির্বাচনকে ঘিরে একটি বড় সংঘাত।
এবং নির্বাচনকে ঘিরে নির্বাচনের পূর্বে বা নির্বাচনের পরে যদি বড় ধরনের কোনো সংঘাত সৃষ্টি হয়, তাহলে সেটি হয়তোবা কোনো না কোনো দিক থেকে গৃহযুদ্ধের রূপ নিতে পারে। একদিকে রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের প্রশাসন। অন্যদিকে আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি এক কথায় নির্বাসিত। অন্যদিকে রয়েছে বিএনপি এবং জামাত। এই যে একটি সংঘাত, এই সংঘাতের পরিস্থিতি কিন্তু ভারতের জন্য একটি বড় ধরনের চিন্তার বা মাথা ব্যথার কারণ। এবং এটি যদি তাদের গোয়েন্দা প্রতিবেদনের মাধ্যমে তাদের কাছে যায়, তাহলে তারা তাদের এই যে সীমান্ত, এই সীমান্তের নিরাপত্তাও নিয়ে বেশ চিন্তিত। এবং এই চিন্তার কারণেই তারা বর্তমান সময় তড়িঘড়ি করে সিদ্ধান্তসমূহ গ্রহণ করছে। এবং এটি আন্তর্জাতিক মহলের কাছেও কিন্তু একটি বড় বার্তা। অর্থাৎ মোট কথায় আসন্ন যে সময়টি রয়েছে নির্বাচনের পূর্বে, সেই সময়টি বাংলাদেশে কি ঘটতে চলেছে এটি নিয়ে কিন্তু এক ধরনের সংশয় তৈরি হয়ে আছে। এবং সেই সংশয়ের রেশ কাটার পর হয়তোবা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। আমরা সাধারণ জনগণ হিসাবে আমরা কেউই কিন্তু গৃহযুদ্ধ চাই না, কিংবা নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সংঘাতও চাই না। আমরা চাই একটি স্থিতিশীল বাংলাদেশ। সুতরাং আমাদের যারা নীতি নির্ধারক রয়েছেন এবং যারা আন্তর্জাতিক মোড়ল হিসাবে দায়িত্ব পালন করছেন বর্তমান সময়ে, তাদেরও আসলে যুদ্ধের দামামা না বাজিয়ে একটি সমঝোতার মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য আমি মনে করি পদক্ষেপ নেওয়া উচিত। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।